শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের একটি বিশেষ আয়োজনে। দর্শক, কথা আমরা সকলেই স্বীকার করব যে সময়ের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে মেডিকেল শিক্ষার উন্নয়ন অতীব জরুরি। এবং এখনকার এই পৃথিবীতে আমরা দেখছি যে বিভিন্ন সংস্থার মাধ্যমে মেডিকেল শিক্ষার যে মান সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমাদের বাংলাদেশেও বিভিন্ন মেডিকেল কলেজ আছে এবং এই কলেজগুলোর যাতে সঠিকভাবে এবং একই মান বজায় রেখে শিক্ষা দিতে পারে সেটিও দেখা কিন্তু আমাদের এখনকার একটি বড় দায়িত্ব। আমরা আজকে আলাপ করব বাংলাদেশের মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন প্রসঙ্গে। আমরা এ বিষয়ে কথা বলার জন্য তিনজন বিশেষজ্ঞকে উপস্থিত করেছি। চলুন তাদের সাথে পরিচিত হই এবং আজকের আলোচনায় যাই। আমাদের সাথে আছেন প্রফেসর খান আবুল কালাম আজাদ। তিনি রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল BMEAC। তিনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস BCPS। তিনি সাবেক অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ এবং তিনি সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। প্রফেসর খান আবুল কালাম আজাদ, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার তাজবিরুল ইসলামকে। তিনি প্রতিষ্ঠাতা, চেয়ার এবং ট্রাস্টি প্ল্যানেটারি হেলথ একাডেমি PHA এবং তিনি ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক, শিকাগো মেডিকেল স্কুল, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, যুক্তরাষ্ট্র। ডাক্তার তাজবিরুল ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এবং তিনি চেয়ারম্যান গভর্নিং বডি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আমি প্রথমে প্রফেসর খান আবুল কালাম আজাদ আপনাকে দিয়ে শুরু করছি, যেহেতু আমাদের আজকের বিষয় মেডিকেল শিক্ষার মানন এবং আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন এবং আপনি রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন BMEAC যে সংস্থাটি আছে তার। আমরা প্রথমে একটু জানতে চাইব যে মেডিকেল শিক্ষার এই যে অ্যাক্রিডিটেশনের যে প্রসঙ্গটি, এটি কি এবং পৃথিবীতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশনের প্রক্রিয়াটি চলছে? ধন্যবাদ। মেডিকেল এডুকেশনটা আপনি জানেন যে দুই স্তর বিশিষ্ট। একটা মেডিকেল কলেজে একজন ছাত্র ভর্তি হয়ে প্রথমে একটা প্রাইমারি, আমাদের অঞ্চলে MBBS বলি, আমেরিকাতে MD বলে, আমরা UK একই রকম MBBS, এবং আমরা তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনে যাই। পোস্ট গ্র্যাজুয়েশনটা হলো আমেরিকাতে তারা ফেলোশিপ করে, আবার UKতে MRCP FRCS করে, বাংলাদেশে FCPS করে অথবা MD করে। তাহলে এই যে দুই স্তর বিশিষ্ট, এটা দেখেন কত বড় একটা কন্টিনিউয়াস প্রসেস। মেডিকেল শিক্ষাটা এই জন্য একটু ডিফারেন্ট ফ্রম আদার্স, এবং এটা একটা ব্যাপার। আর দুই নম্বর সবচেয়ে বড় জিনিস হলো মেডিকেল শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, এবং এটা সরাসরি এটা পেশেন্টের সমস্ত ভালো মন্দ দেখার দায়িত্ব মেডিকেল এডুকেশনের। আপনি এমন একজন কোয়ালিফাইড একজন ডক্টর তৈরি করবেন যিনি সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তনের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে একজন রোগীর চিকিৎসা করতে পারবে। আজকে থেকে 50 বছর 60 বছর আগে মেডিকেল এডুকেশন অত্যন্ত সংকীর্ণ ছিল, কারণ ততক্ষণে আমাদের অত বেশি আবিষ্কার হয়নি। কিন্তু এখন এত বেশি আমাদের আবিষ্কার হচ্ছে, এডুকেশনের ধারা পাল্টে গেছে। সবচাইতে বড় কথা হচ্ছে এই এডুকেশনটা শুধুমাত্র দিলেই হবে না, এডুকেশনটা একটা কোয়ালিটি সমৃদ্ধ হতে হবে। এই যে গুণগত দিকটা, এই গুণগত দিকটার জন্য কতগুলো আপনার জায়গা রয়েছে। কীরকম জায়গা রয়েছে? একটা হলো আপনি একটি প্রতিষ্ঠান তৈরি করবেন, স্ট্রাকচার। তারপরে কারা এই স্ট্রাকচারে থাকবেন? এখানে থাকবেন একজন শিক্ষক, একটা অর্থাৎ ফ্যাকাল্টি মেম্বার, আর থাকবে ছাত্ররা, এবং তার জন্য লাগবে কারিকুলাম, এবং তার জন্য লাগবে সময়ে সময়ে এই জিনিসগুলোকে উন্নত করা, সবার সাথে তাল মিলিয়ে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে আপনার যতগুলো প্রতিষ্ঠান থাকবে সবগুলোকে একই সুতোয় আপনি গাঁথতে হবে, অর্থাৎ সবার স্ট্যান্ডার্ড একই রকম হতে হবে। এই জন্য আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন হলো যে আমার একটা আগে থেকেই তৈরি করা থাকবে যে স্ট্যান্ডার্ড একটা আপনার কতগুলো কোশ্চেনিয়ার থাকবে, এবং এই কোশ্চেনিয়ারের অ্যান্সারটা করতে হবে যে প্রতিষ্ঠান আপনি মেডিকেল শিক্ষা দিচ্ছে তাদের নিজস্ব ভলান্টারিলি তারা সময় সময় সার্ভে করবে, করে ওই কোশ্চেনগুলো একেবারে ওয়ার্ল্ড ক্লাস কোশ্চেন, অর্থাৎ আজকে আমি যে প্রশ্নটা রাখবো আমেরিকাতেও ওই একই রকম প্রশ্ন থাকবে, এবং আপনি কানাডাতেও তাই, অস্ট্রেলিয়াতেও তাই, নিউজিল্যান্ডেও তাই, জাপানেও তাই, অথবা আপনার সাউথ কোরিয়াতে।
এইখানে আপনার এই একই রকম সেটআপে তারা করবে এবং এটা করবে শুধু না, আজকে তারা দেখবে যে তাদের ওইখানটায় কতটুকু স্ট্যান্ডার্ডে রয়েছে এবং তাদের আগামী দিনের পরিকল্পনা নিয়েও একটা চিন্তা থাকতে হবে যে আমার আগামী 10 বছর পরে আমার কোয়ালিটির জন্য আমার কী কাজ করতে হবে। তো বর্তমানের প্ল্যানিং, আগামী দিনের পরিকল্পনা, এই দুটো পাশাপাশি তাকে রাখতে হবে এবং এই জিনিসটার দেখভাল করবে একটা আপনার প্রতিষ্ঠান যারা আপনার একটা এক্সটার্নাল, তারা ওর সাথে জড়িত থাকবেন না, আচ্ছা, ওই মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়, এমন ব্যক্তিবর্গ থাকবেন যারা শিক্ষাবিদ, যারা শিক্ষা বোঝেন, সারা জীবন শিক্ষা দিয়েছেন, তারা আপনার বাইরে থেকে এটা একটা তারা এক্সটার্নাল ভেরিফিকেশন করবেন, নিরপেক্ষ একটা বডি, এবং নিরপেক্ষ বডি তারা অন সাইটে তারা যাবেন, যে প্রতিষ্ঠানটা রয়েছে তার প্রত্যেকটা জিনিস যেগুলো আমার ওই কোশ্চেনিয়ারে রয়েছে তার অ্যান্সারগুলো তারা অন সাইটে গিয়ে ভেরিফাই করবে। এই ভেরিফিকেশনের পরে তাদের একটা ইভ্যালুয়েশন হবে, এটা প্রি অ্যাক্রিডিটেশন হবে, তারপরে তাকে একটা টেম্পোরারি অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ায় যাওয়া যাবে যদি সে ওগুলোতে কোয়ালিফাই করে। আচ্ছা, এটা হলো 3টা প্রসেসের মাধ্যমে একটা অ্যাক্রিডিটেশন হয় এবং এই প্রক্রিয়াটাই বাংলাদেশ এখন এর সাথে সংযুক্ত হলো। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রফেসর খান আবুল কালাম আজাদ বিষয়টি জানানোর জন্য। আমরা প্রসঙ্গে আরও আসবো যে আমরা কতখানি এগিয়েছি, কোথায় আমাদের পৌঁছানোর লক্ষ্য, সেই জায়গাটায় আমি একটু আছি। ডক্টর তাজবুরুল ইসলাম, যেই প্রসঙ্গটি খান আবুল কালাম আজাদ তুললেন এবং যেই প্রক্রিয়াগুলোর কথা বললেন, আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন কিন্তু আপনি বাংলাদেশে পড়াশোনা করে গেছেন, আপনার কি মনে হয়েছে যে এই অ্যাক্রিডিটেশনের যে প্রসঙ্গটি সেটি যুক্তরাষ্ট্রে কিভাবে রক্ষিত হয় এবং এই যে সারা পৃথিবীতে একই রকমের একটা স্ট্যান্ডার্ড পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে বাংলাদেশকে নিতে হলে আমাদের কোন জায়গায় কাজ করা দরকার? ধন্যবাদ আপনাকে। আসলে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন যেটা, সেটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1972-তে কোপেনহেগেন, ডেনমার্কে। তারা অতটা অ্যাক্টিভ ছিল না তখন, হ্যাঁ, কিন্তু তখন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল স্কুল, মানে হচ্ছে যারা ওয়ার্ল্ড ডিরেক্টর অফ মেডিকেল স্কুলের লিস্টে থাকবে তারাই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এবং দে আর রিকগনাইজড। কিন্তু ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল স্কুল যেটা ছিল সেটা হচ্ছে মানে তারা লিস্ট করতে যে ওরকম একটা মেডিকেল, যেমন ঢাকা মেডিকেল কলেজ বা পপুলার মেডিকেল কলেজ বা ময়মনসিংহ মেডিকেল নামে একটা মেডিকেল কলেজ পৃথিবীতে আছে বা বাংলাদেশে আছে, কিন্তু তাদের কোয়ালিটি কি সেটা এনশিওর করতে না ওরা, ঠিক আছে। কিন্তু এখন ওরা মনে করে, যেটা আজাদ ভাই বললেন, যে কোয়ালিটি এডুকেশনটাকে প্রমোট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড এবং হাই কোয়ালিটি অফ এথিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য এখন ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন বলছে যে এই কোয়ালিটিটা মেনটেন করতে হবে, অ্যান্ড এটা কোয়ালিটিটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তার মানে সবখানে আজকে আমেরিকাতে যেরকম থাকবে বাংলাদেশে সেরকম থাকবে, কিন্তু এটা এনশিওর করতে হলে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন যে তার পক্ষে পৃথিবীর তো হাজার হাজার প্রায় ওভার 4-5,000 মেডিকেল কলেজ, তাদেরকে তো সুপারভাইজ করা সম্ভব না। তখন বলা হচ্ছে যে একটা ন্যাশনাল বা রিজিওনাল একটা এজেন্সি থাকবে, যারা, যেটা আজাদ ভাই বলেন, সেপারেট দ্যান রেজিস্ট্রেশন বা বিএমডিসির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকবে না, ঠিক আছে। এবং তারা মেনটেন করবে হচ্ছে কোয়ালিটিটা, এবং WFME তারা করবে, তারা এদের সাথে কাজ করবে, এই ন্যাশনাল যে বডিটা তৈরি হচ্ছে যেটা আজাদ ভাই রেজিস্ট্রার, তাদের সাথে কাজ করবে, দেখবে যে কোয়ালিটি তারা কীভাবে মেনটেন করছে। এবং সেখানে বিশাল একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন, যেটা একটা মোর পেশেন্ট সেন্টার অ্যান্ড স্টুডেন্ট সেন্টারের একটা অ্যাপ্রোচ থাকতে হবে। যেমন আগে আমরা বলতাম যে রেসপন্সিবিলিটি ছিল টিচারের, এখন কিন্তু রেসপন্সিবিলিটি টিচার অ্যান্ড স্টুডেন্ট। আগে প্রসেসটা ছিল যে নলেজ বাই স্কিল অ্যাকুইজিশন করা, এখন বলা হয় নলেজ অ্যান্ড স্কিলকে অ্যাপ্লিকেশন করতে হবে, নট অ্যাকুইজিশন। আগে বলা হতো যে আমরা হচ্ছে হায়ারার্কি একটা সিস্টেম ছিল, হ্যাঁ, এখন নন হায়ারার্কিক্যাল একটা সিস্টেমে আনতে হবে, ঠিক আছে। মানে স্টুডেন্ট টিচার একসাথে কাজ করতে হবে, যাতে, যেটা আজাদ ভাই বলেন, যে পেশেন্টকে কীভাবে টেক কেয়ার করতে হবে। যেমন একটা বিশাল চেঞ্জ আমি ফেস করছি আমেরিকাতে 2014-তে, যখন আমি মেডিকেল স্টুডেন্ট ক্লাস নিতাম, আমার সিরিজ অফ লেকচার ছিল। হঠাৎ করে আমার ডিন আমাকে লিখলো যে তাসবি, তোমার ইউ ডোন্ট নিড টু কাম ইন অ্যান্ড টেক দ্য লেকচার্স, স্টুডেন্ট উইল কাম টু ইউ। আচ্ছা, ফার্স্ট ইয়ার থেকে, এবং দে উইল লার্ন অ্যাট দ্য বেড সাইড। সো ডাইডাক্টিক সেশনটাকে এখন আমরা করি মাত্র 30%, 70% ইজ ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সেশন চলে। তো আমার লেকচার কিন্তু অনেক কমে গেছে এখন, ওইরকম ডাইডাক্টিক লেকচারটা অনেক কমে গেছে পাওয়ার পয়েন্টে। তো আমি বলবো যে ইন সামারি এটা খুব জরুরি
এবং বাংলাদেশ অবশ্যই এটা কিন্তু প্রসেস প্রায় 12 to 18 মান্থস লাগে। আচ্ছা, and it will cost $60,000 মানে ওই ইনিশিয়াল কস্ট প্লাস হচ্ছে ওনাদের যারা আসবে তাদের আনা রাখা ইত্যাদি ব্যাপারেও আরও কস্ট আসবে। সো আমার মনে হয় প্রসেসটা শুরু হয়েছে ভেরি গুড। বাংলাদেশ আমি বলবো সার্কে পাকিস্তান অলরেডি অ্যাক্রেডিটেড, India accredited, Sri Lanka accredited, Nepal in the process now, almost I think going to get accredited very soon. So Bangladesh তো one of the top in this region in medical field, তাই না? আমার মনে হয় বাংলাদেশকে এখানে তাড়াতাড়ি এটা নিয়ে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ। একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডও পেলাম এবং আমাদের করণীয় জায়গাটা একটা চমৎকার ধারণা দিলেন। আমি আসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনার কাছে। আপনি বিসিপিএইচ, যেটি আমাদের ফিজিশিয়ান এবং সার্জন তাদের একেবারে সর্বোচ্চ সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা বলা যেতে পারে, সেখানে আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন। এই যে বিসিপিএস নিজেও তো এক ধরনের কোয়ালিটি এবং আমাদের বাংলাদেশে যারা চিকিৎসা সেবা দেবেন তাদের ব্যাপারে একটা অথরিটি এখানে। বিসিপিএস কিভাবে এই যে মেডিকেল শিক্ষার যে মানোন্নয়ন এবং অ্যাক্রিডিটেশনের যে প্রক্রিয়াটা, সেখানে বিসিপিএস কিভাবে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। প্রথমে আমি একটু প্রফেসর খান আবুল কালাম আজাদ এবং তাজবিরুল ইসলাম যে কথাটা বলছে ওখান থেকে দু একটি পয়েন্ট নিয়ে আমি আমার এরিয়াতে ঢুকতে চাই। একটি হলো যে একটা জিনিস পরিষ্কার ধারণা থাকতে হবে, দেয়ার আর টু কাউন্সিল নাও। অদ্যাবধি ছিল বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, পপুলারলি নোন অ্যাজ বিএমডিসি। এইটা কিন্তু অ্যাকচুয়ালি রেগুলেটরি বডি এবং এইটা বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট, যেটা বলো দ্বিস্তর কথাটা বলেছে না, আসলে মানে দ্বিস্তর বলতে গ্রাজুয়েট এডুকেশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের অনেক কিছু কারিকুলাম থেকে শুরু করে মেডিকেল কলেজ যে প্রতিষ্ঠা হবে তার যে যাকে বলে স্বীকৃতি দেওয়ার থেকে শুরু করে ডাক্তারদের কোনো রকম অসৎ আচরণ করলে তার শাস্তি থেকে শুরু করে দেয়ার আর মেনি থিংস দ্যাট বিএমডিসি ডাজ। আচ্ছা, কিন্তু এইটা আর একটা জিনিস, এটা আমরা বলছি বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যেটার ওই খান আবুল কালাম আজাদ যেখানে শেষ করেছিল, তাজবিরুল ইসলাম যেখান থেকে শুরু করলো যে 1972 সালে প্রথম দিকে ছিল এটা ওয়ার্ল্ড ডিরেক্টর অফ মেডিকেল স্কুল, যখন এটার এখন বলা হয় ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন। একটা জিনিস হলো দুইজনই বলেছে যে উইথ রেসপেক্ট টু অল পেশা অ্যান্ড এডুকেশন, হেলথ সায়েন্সের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো এই, টাইফয়েড রোগী যেটা আমেরিকাতে, টাইফয়েড রোগী যেটা ইউকেতে, টাইফয়েড রোগী বাংলাদেশে, অর্থাৎ শৃঙ্খলা সেম। ওর যে উপসর্গ থাকবে একরকম, ওকে আমি হিস্ট্রি নিলে একই নিতে হবে, ও ডায়াগনোসিস করতে গেলে একই পদ্ধতি, ওর চিকিৎসা এরকম না যে বাংলাদেশ বলে একরকম চিকিৎসা, ইউএসএ বলে একরকম। এই কারণে আমার মনে হয় ওয়ার্ল্ড ফেডারেশন মেডিকেল এডুকেশনের রোলটা হলো এই, যে দেশ থেকে মেডিকেল গ্রাজুয়েট হোক না কেন তার একটা অভিন্ন মাত্রা মানে মান থাকতে হবে। তো এখন এইখান থেকেই এই যে জিনিসটা আসলো আন্ডার গ্রাজুয়েট, এবার আসি আমি পোস্ট গ্রাজুয়েশনে। দেয়ার আর টু মেইন পোস্ট গ্রাজুয়েট স্টেক হোল্ডার্স ইন বাংলাদেশ। একটি হলো স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা 6 জুন 1972 সালে এই বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস তৈরি করেছিল। পরবর্তীতে কিন্তু 1998 সালে আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে। সো দুটাই কিন্তু পোস্ট গ্রাজুয়েশন নিয়ে ডিল করে। এখন 72 সাল থেকে যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি একটি কাজ হলো গুণগত মানসম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা, অর্থাৎ প্রতি বছর যে গ্রাজুয়েট ডাক্তাররা হচ্ছে তাদেরকে আবার, গ্রাজুয়েট ডাক্তার তো একটা লেভেল আছে, তারা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এক ধরনের চিকিৎসা দেবে, অ্যান্ড দে আর ক্যাপেবল অফ ডুইং মেনি থিংস, একটা এমবিবিএস ডাক্তার। কিন্তু এদের মধ্যে থেকে আমি বিশেষজ্ঞ তৈরি করব, মেডিসিন বিশেষজ্ঞ তৈরি করব, সার্জারি বিশেষজ্ঞ তৈরি করব, গাইনি, পিডিয়াট্রিক্স এবং অন্যান্য। সেটির কাজ হলো বিসিপিএস। এবং বিসিপিএসের আবার একটু হিস্ট্রি হচ্ছে, যেমন তাজবিরুল আলম বলে যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন আগে কী ছিল, বিসিপিএসটা আমাদের চিন্তা চেতনা ছিল যে আমাদের যত শিক্ষকরা ছিল সেই স্বাধীনতার সময় তারা আইদার এমআরসিপি অথবা এফআরসিএস করে ইংল্যান্ড থেকে আসতো। তো তার মানে ওটাকে বলা হয় রয়্যাল কলেজ, যারা ডিগ্রিটা দিত। এরপরে যখন পাকিস্তান আসলো তখন পাকিস্তান করলো সিপিএসপি, কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস অফ পাকিস্তান। বাংলাদেশ হওয়ার পরে আমরা ওই ধারাবাহিকতায় বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস করেছি। এখন আপনার যে মূল প্রশ্ন ছিল আমরা সেখানে মানের ব্যাপারে কী করে, হ্যাঁ আমাদের মানটি হলো কয়েকটা, যদি আমি মোটা দাগে বলি, একটি হলো যে আমরা মনে করি যে যে ছেলেটা গ্রাজুয়েট হয়ে হবে
পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান নিবে, অর্থাৎ FCPS নিবে, জি। তাহলে আমরা কিন্তু আরেকটা ডিগ্রিও দিই MCPS, সেটা আসলাম না এখন, আপাতত FCPS। সেখানে আমাদের একটা কিন্তু কারিকুলাম আছে। কারিকুলামটা কি, যে তাকে একটা পার্ট 1 একটা এক্সাম আছে, যেটাকে বলি এন্ট্রি এক্সাম। ওখানে ছাঁকনি দেওয়া হয় যে এই গ্রাজুয়েটদের মধ্যে কারা কারা পোস্ট গ্রাজুয়েট করার যোগ্য। ঢুকতে সবাই পারবে কিন্তু এক যারা। না। জি। যখন ঢুকে গেল পার্ট 1 পাস করা, তখন তাকে হবে কি কোয়ালিটি একটা ট্রেনিং, স্ট্রাকচার্ড, মনিটরড, সুপারভাইজড একটা ট্রেনিং থাকবে। এবং সেই ট্রেনিংটা যখন শেষ হবে তখন সে পার্ট 2 এক্সাম দেবে, যেটাকে আমরা বলি এখন বলি ফাইনাল এক্সাম, আচ্ছা। এবং এটাকে বলে এক্সিট এক্সাম। এবং ওটা পাস করলে সে বিশেষজ্ঞ। এখানে ইউকের সঙ্গে একটু তফাৎ আছে। সেই জন্য আমাদের এখনকার ট্রেনিংটা আগে 2 বছর, 3, 4, 5 বছর হয়েছে। যখন আমি বললাম যে স্ট্রাকচার্ড ট্রেনিং, মানে হলো যে আমি ওয়ার্ডে গেলাম ঘুরে বেড়ালাম, তা হবে না। হি অর শি নোজ যে আমাকে মেডিসিনের বিশেষজ্ঞ হতে গেলে আমাকে কিভাবে সময় কাটাতে হবে, রোগীর পাশে কতক্ষণ, কখন আমি কতটুকু থিওরিটিক্যাল যাব। এই তাজবিরুল আলম যেটা বলে যে এখন হোল ওয়ার্ল্ডে কম্পিটেন্সি বেস পেশেন্ট সেন্টার্ড মানে হলো আমার জ্ঞান আছে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারলাম না, দ্যাটস নট কারেক্ট। আমি জানি যে এই বাচ্চা এইরকমভাবে সার্জারি করতে হয়, বাট আমার দেখা গেল সার্জারি করতে আমার হাত কাঁপছে অথবা। সো আমরা এই জিনিসগুলো দেখে এটা এখন আমরা নতুন আবার যেটা করেছি লগবুক, ইলেকট্রনিক লগবুক। একটি ছাত্র এই 5টি বছরে যখন যে কাজটি করবে সে তখনই সেটা ডকুমেন্ট করবে যে আমি এইটা করার কথা ছিল, আমি এই করেছি, এবং সেটা উইল বি সার্টিফাইড বাই তার ট্রেনার তখন এটাকে করবে, যে এন্ডোর্স করবে যে সেটা করেছে। যদি সময় মতো না করে তাহলে কিন্তু ট্রেনার ইজ অ্যাট ফল্ট। সো দেয়ার আর মেনি থিংস যেগুলো আছে যেগুলোতে আমরা মান নির্ণয় করার চেষ্টা করি। এই যে বাংলাদেশের যেই মেডিকেল শিক্ষার যে উপাদানগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের এখানে তাহলে আছে, BCPS আছে এবং আরও অন্যান্য সংগঠন আমাদের এখানে কাজ করছে। এই সবগুলো উপাদানকে একসাথে করে আমরা কত দ্রুত পৌঁছতে পারবো যেখানে আমরা এই আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন পেতে পারি বলে মনে হচ্ছে? কিভাবে আগাচ্ছেন? ধন্যবাদ। একটা কথা হচ্ছে, দেখেন আমেরিকা, ইউনাইটেড স্টেটস, আমরা মনে করি ইউনাইটেড স্টেটস এবং UK দুটো হচ্ছে সবচাইতে সেরা পদ্ধতিতে মেডিকেল এডুকেশনটা ইম্পার্ট করে দেয় এবং আমরা ফলো করি। এবং সেখানে আমরা ডক্টর তাজবিরের কথা শুনলাম। এবং আমরা যেমন ধরেন আলটিমেটলি একজন ডক্টর হবে, তিনি পেশেন্টকে চিকিৎসা করতে পারবেন এবং তিনি একজন গ্লোবাল ফিজিশিয়ান হবেন। আজকে ডক্টর তাজবির ঢাকা মেডিকেল কলেজেও কাজ করতে পারতেন। তো ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, ঢাকা মেডিকেল কলেজে তিনি ডাক্তারি করেছেন, আবার তিনি আজকে তার যোগ্যতা নিয়েই আমেরিকাতে কাজ করছেন, শিক্ষকতা করছেন। এই যে একটা গ্লোবাল ফিজিশিয়ান হওয়া, তার কোয়ালিটিকে এই যে চেঞ্জ করা, এটার জন্য আপনার আমেরিকা, UK সবসময় চেষ্টা করে এবং সময় যেমন তার বক্তব্যতে একটা জিনিস আসলো যে আগে আমরা বলতাম যে লেকচার যত দেওয়া যায়, যত জ্ঞান মাথার মধ্যে ঢুকানো যায় তত ভালো। তা নয়। উইলিয়াম অসলার যেমন করেছিলেন যে অক্সফোর্ডে তিনি তার ছাত্রদের লেকচার ক্লাস থেকে বেড সাইডে নিয়ে গেছেন, যে বেড সাইডে তাকে ওখানে পড়াবো। তো এই যে এডুকেশনটা, এই জিনিসটা আমাদের খুব দরকার। এটা হলো USA UK এর ব্যাপারটা। 2 নম্বর দেখেন, বাংলাদেশে কিন্তু একই পদ্ধতিতে এই 1946-এ ঢাকা মেডিকেল কলেজ স্থাপিত হয়। 1946 থেকে আমাদের এই মেডিকেল এডুকেশনটা রান করেছে। একে একে আমাদের এখন 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে এবং 69টি আপনার 69 প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। আর্ম ফোর্সেসের একটা মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজ 5টা। এই এতগুলো স্থাপনা বাংলাদেশে হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দেশে একসময় ডাক্তার ছিল না, আমার জনগণের কাছে যাবার মতো ডাক্তার ছিল না। এখনও আমি বলবো যে ডক্টর পেশেন্ট যে আপনার রেশিও, আমাদের এখনও আমরা পিছিয়ে রয়েছি, আমাদের এটা উন্নতি করতে হবে। কিন্তু দেখেন আমেরিকা এবং UK সবচাইতে বেশি, অস্ট্রেলিয়া, তারা অনেক বেশি ডক্টর নেয়, তারা তাদের ওই রেশিও যে গ্যাপটা পূরণ করতে চায়। আমাদের সেজন্য মেডিকেল কলেজ হচ্ছে অনেক, আমাদের পোস্ট গ্রাজুয়েট এডুকেশন এত সমৃদ্ধ, আমাদের ছাত্ররা গিয়ে UKতে, USAতে, সারা পৃথিবীতে কাজ করছেন, অ্যাকসেপ্টেবল রয়েছে। আমাদের সবই রয়েছে, কিন্তু ডকুমেন্টেশনটা। এবং আমাদের প্রশ্ন হলো, যখন আমাদের অল্প সংখ্যক মেডিকেল কলেজ ছিল তখন আমাদের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা ছিল না, আমাদের সুপারভিশনটা খুব ইজি ছিল। যখনই আপনি অনেকগুলো মেডিকেল কলেজ করে ফেললেন, আপনার অনেক ছাত্র চলে আসলো, অনেক স্থাপনা, আপনার অনেক শিক্ষক,
অনেক ছাত্র এইখানে এখন তো আপনার সবারকে যে আসলে গুণগত মান মাত্রা আনতে নিশ্চয়তা তখন একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এই তখনই প্রশ্ন আসলো যে তুমি যে তোমার এতগুলো মেডিকেল কলেজ করলে তুমি কি গুণগত মানে পৌঁছতে পেরেছো কিনা। সেটাই। আপনি দেখেন আমেরিকার মতো একটা দেশে সেখানে তাদের 177টার মতো প্রতিষ্ঠান হলো আপনার ওয়ার্ল্ড ফেডারেশনের অ্যাক্রিডিটেটেড করা, এবং এর সাথে পোর্তোরিকোতে 4টা এবং কানাডায় 17টা। এ হলো অ্যাক্রিডিটেড তাদের মেডিকেল ইনস্টিটিউশন। ভারতে 706টি মেডিকেল কলেজ রয়েছে, এবং ইন্টারেস্টিংলি ভারত অনেক চেষ্টা করে ওয়ার্ল্ড ফেডারেশনের অ্যাক্রিডিটেশনটা তারা পেয়ে গেছে। অর্থাৎ এই অ্যাক্রিডিটেশনটা আমাদেরকে কি করে, যে আপনি একটা প্রতিষ্ঠান যেখানে অ্যাক্রিডিটেটেড, তার গুণগত মান ঠিক রয়েছে, আপনি একজন যোগ্য ডক্টর হলেন, সেটি নিশ্চয়তা বিধান আপনি করছে আরেকটি অ্যাক্রিডিটেড হসপিটালে গিয়ে কাজ করতে পারবেন। সেটি একটা medical কমন একটা গ্রাউন্ড একটা একই রকম প্যাটার্ন, একই স্ট্যান্ডার্ড, সেটাই হলো ব্যাপার। সেটি বিষয়। আমরা ডক্টর তাজবুরুল ইসলাম, আমরা এই যে চেষ্টা করছি ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন, এইটার অ্যাক্রিডিটেশন নেওয়ার চেষ্টা করছি এখন বাংলাদেশ থেকে। এটি কি পৃথিবীর একমাত্র অ্যাক্রিডিটরি বডি নাকি, এবং এখানে অ্যাক্রিডিটেশন নেওয়াই কি আমাদের ওপেন করবে সারা পৃথিবী, এবং মান যেটা আমরা চাচ্ছি সেখানে পৌঁছতে যথেষ্ট হবে মনে করছেন, না আরও কিছু করার আছে আসলে? থ্যাংক ইউ। আমার মনে হয় যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন এটা একটা রিকগনাইজ একটা বডি, অ্যাক্রিডিটেশন বডি, এবং সেখানে যেটা প্রফেসর খানা আবুল কালাম আজাদ বললেন যে ওখানে অনেক ইউএস মেডিকেল স্কুল অ্যাক্রেডিটেড। তো এখন হচ্ছে এই আগে যেটা ছিল, যেটা আমি বললাম যে ওয়ার্ল্ড ডিরেক্টর অফ মেডিকেল স্কুলের থ্রুতে যেত, রিকগনিশন হলে হতো। এখন বলা হচ্ছে যে এই যে বাংলাদেশে যেটা, আমি যখন মেডিকেলে পড়তাম তখন 8টা মেডিকেল স্কুল ছিল, এখন হয়ে গেছে 140 না 137 কতটা। তার মানে এখন বলতেছে যে এদের কোয়ালিটি তো মেনটেন করতে হবে, এখন গ্লোবাল হয়ে গেছে। মনে আছে যে আমরা যখন বলতাম আমরা ব্রিটিশ সিস্টেম ফলো করি, কেউ বলে আমরা আমেরিকান সিস্টেম ফলো করি, এখন কিন্তু সেটা নাই, এখন হচ্ছে গ্লোবাল সিস্টেম। হ্যাঁ, কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন হয়ে গেছে, এবং এটা সবখানেই অ্যাপ্লিকেবল। অ্যান্ড ইউকেতে যেরকম হবে, ইউএসএতে সেরকম হবে, অস্ট্রেলিয়াতে হবে, বাংলাদেশেও হবে, ঠিক আছে। এখন ওই সিস্টেম বলে কিছু না যে আমি ব্রিটিশ সিস্টেম ফলো করছি, হয়তো ডিগ্রিটার নাম থাকতে পারে এমবিবিএস, কোথাও এমডি, কিন্তু কারিকুলাম উইল বি দ্য সেম। এবং সেই কারিকুলামটা সেম করার জন্য ওয়ার্ল্ড ফেডারেশন ইজ এ রিকগনাইজড বডি। এখন আরও বডি হয়তো তৈরি হবে, কিন্তু আসল যেটা হচ্ছে আগে ছিল কি, যে আমি ইউএসএতে আমি যখন অ্যাপ্লাই করছিলাম 2000 সালে, যখন আমি রেজিস্ট্রেশন হলাম ইসিএফএমজির সাথে, তখন ছিল আমি ক্লিক করতাম, তখন বলতো যে তোমার মেডিকেলের নামটা লেখো, আমি লিখতাম ঢাকা মেডিকেল কলেজ, সাথে সাথে বলতো ইজ রিকগনাইজ স্পন্সার্ড অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য ইউএসএমএলএ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন উইল গো থ্রু আগে ন্যাশনাল যেটা উনি প্রফেসর খান আবুল কালাম আজাদ রেজিস্ট্রার, তার থ্রুতে যাবে। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করবে ওয়ার্ল্ড ফেডারেশন তোমরা কি একে রিকগনাইজ করো কিনা, তোমাদের অ্যাক্রেডিটেড কিনা। আবার এই কাউন্সিল বডি যেটা খান আবুল কালাম আজাদ প্রফেসর, উনি হচ্ছে রেজিস্ট্রার, ওনাকে আবার মনিটর করবে হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন। তো ওয়ার্ল্ড ফেডারেশন ঢাকা মেডিকেলকে আর মনিটর করবে না, করবে হচ্ছে ওনাদেরকে, ওনারা মনিটর করবে হচ্ছে ঢাকা মেডিকেলকে। দ্যাট ইজ দ্য প্রসেস, যাতে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি। এখন আপনি বলেন আর কি করা উচিত, আমি একটা জিনিস জোর দিতে চাই যে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামটা করা উচিত। আমার কাছে নেপালের স্টুডেন্ট আসে, আমি কিন্তু ডাক্তার বলছি, তারা 4th ইয়ার 5th ইয়ার, আমার কাছে ইন্ডিয়ান পাকিস্তানি স্টুডেন্ট আসে, আমি বাংলাদেশি স্টুডেন্ট এখন পর্যন্ত দেখিনি। আমি যখন এবার প্রমোট করলাম কিছু, এবার প্রথম K78 আমার হচ্ছে 4th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, 2টা মেয়ে আসছে জানুয়ারিতে আমার সাথে, কিন্তু এটা প্রাইভেট লেভেলে আমি করছি, তাই না, এটা জাস্ট নিজের একটা ব্যক্তিগত একটা কানেকশন। এটাকে আমরা যদি একটা মনে করি যে ইনস্টিটিউশন লেভেলে নেশন ওয়াইড একটা গভর্নমেন্ট লেভেলে যে নিয়ে আসতে পারি, দ্যাট উইল বি দ্য এক্সচেঞ্জ। কেউ যাবে অস্ট্রেলিয়াতে, কেউ যাবে টোকেন হিসাবে, যারা ক্রাইটেরিয়া থাকবে টপ 10 বা টপ 5, আমরা টপ 10কে আমরা নিয়ে যাবো এদিকে ওদিকে, এবং সেটা গভর্নমেন্ট স্পন্সর্ড হতে পারে। বা হ্যাঁ, এটা যতই করবো তখন বাংলাদেশকে ততই চিনবে ওরা, যতই চিনবে তখন কিন্তু উইল বি বোথ ওয়ে। দেন অস্ট্রেলিয়ার স্টুডেন্ট তখন বাংলাদেশে আসবে, কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমি অনেক কিছু শিখি, যেমন ট্রপিক্যাল ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, একটা লিমিটেড ডিজিজে কেমনে কাজ করতে হয়, সেটা কিন্তু আমরা ভালো না। এখানে বাংলাদেশ থেকে আমি কিন্তু অনেক কিছু শিখে এগুলি, তার দুই দিক থেকেই শেখার একটা সুযোগ তৈরি হবে যখন এক্সচেঞ্জ প্রোগ্রাম ওপেন। যখন মেডিকেল শিক্ষা এরকম একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে, তখন কিন্তু আমরা একটা গ্লোবাল মার্কেটের অংশ হয়ে যাচ্ছি।
বাংলাদেশ কিন্তু আমাদের এই উপমহাদেশের মেডিকেল শিক্ষার একটি ডেস্টিনেশন। আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজে নেপাল, পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসে। আমরা যদি এই আন্তর্জাতিক ডেস্টিনেশন বা আন্তর্জাতিক শিক্ষার্থীদের যদি আমরা আকৃষ্ট করতে চাই বা আরও অন্যান্য দেশ থেকে আনতে চাই, আমাদের যে এতগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে, কি করতে হবে? এটার একটি দুটো অংশ আছে, কিন্তু আমাদের এখন ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের যে কথাগুলো বললাম, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল, লক্ষ্য দুটো। একটি হলো যে প্রশ্নটা করা হলো যে বাংলাদেশে কিন্তু এখন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং আরও কয়েকটা দেশ থেকে ছাত্র আসে। এই ছাত্রগুলো কিন্তু আসতে পারবে না ভবিষ্যতে বা আসতে চাইবে না যদি আমরা অ্যাক্রেডিটেশন না পাই। এটা হলো 1 নাম্বার। সেই জন্য এটা দ্রুত আমাদের করা দরকার এবং সেই জন্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল হয়েছে, কাউন্সিল দ্রুত কাজ করছে। আরেকটা হলো আবার উল্টো, আমার দেশ থেকে যদি এই মুহূর্তে ইউএসএমএলই দিয়ে কেউ ডাক্তারি করতে চায়, অথবা কোনো দেশ যারা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের এই নিয়মগুলো ফলো করে, সেখানে ইভেন যদি ট্রেনিংও করতে চায়, তাহলে আমার আগের ডিগ্রি অর্থাৎ আমার এমবিবিএস ডিগ্রি তার অ্যাক্রেডিটেশন থাকতে হবে। বুঝতে পারছি? তো দুটি অর্থে আমার এটা এখন খুব প্রয়োজন। একটি হলো যে বাইরের দেশে যে ছাত্রগুলো আসছিল তাদেরকে এখনও আনা এবং আরও বৃহত্তর সংখ্যায় আনা। আরেকটু আমাদের ডাক্তাররা বিশেষ করে এই মুহূর্তে ইউএসএতে যদি যে চাকরি করতে চায়, সেই সাথে সাথে অন্যান্য জায়গায় যদি ট্রেনিংয়ের জন্য যেতে চায়, যারা এই ওয়ার্ল্ড ফেডারেশন মেডিকেল এডুকেশনের শর্ত মেনে চলে, সেখানের জন্যও কিন্তু আমার এই স্বীকৃতির প্রয়োজন। খুব জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর শহীদুল্লাহ। খান আবুল কালাম আজাদ, আপনার কাছে আসছি। আপনি রেজিস্ট্রার হিসেবে ইতিমধ্যেই নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল। আমি একটু জানতে চাই যে এই সংস্থাটি কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে এবং আপনারা কতদিনের ভেতরে যেই কাজগুলো সম্পন্ন করা দরকার করবেন বলে ঠিক করেছেন? ধন্যবাদ। আপনাদের জ্ঞাতার্থে বলছি, মানে এটা একটা চমৎকার বিল হিসাবে 7ই সেপ্টেম্বর 2023 সংসদে পাশ হয় এবং তারপরে এটা গেজেট প্রকাশিত হয় এবং এরপরে এটা মন্ত্রণালয়ে আসার পরে মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে এই টিমটি তৈরি করে দেয়। আচ্ছা। এবং এটা কাউন্সিল তৈরি করার একটা নির্দিষ্ট আইনের মধ্যে রয়েছে এবং সেই হিসাবেই এই প্রত্যেক সদস্যই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে তার সইয়েই এটা নির্বাচিত হয় এবং এটা আমাদের গোচরে আসে 9 এপ্রিল। সত্যিকার অর্থে আমি 9 এপ্রিল সন্ধ্যাবেলা যখন মন্ত্রণালয় থেকে আমার কাছে ফোন আসে, তার আগে পর্যন্ত আমি ঘুণাক্ষরেও জানি না যে এটা আমাকে ইনক্লুড করা হচ্ছে এবং প্রফেসর শহীদুল্লাহ সাহেবকেও ইনক্লুড করা হয়েছে এবং সেটা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছেন। তা আমরা সেই লক্ষ্যে, তো আপনি জানেন যে কোনো কিছু নতুন প্রথম তৈরি করতে গেলে তার একটা অন্যরকম বেদনা রয়েছে, তাকে তৈরি করতে হয় একেবারে ইট পাথর থেকে শুরু করে আপনার সমস্ত কিছু তৈরি করতে হয়। তা আমরা ইট পাথরের মুখ দেখার আগেই আমাদের কাজ শুরু করি। আচ্ছা। অর্থাৎ আমাদের অফিস নির্মাণের আগেই প্রথম আমরা দেখি আমাদের কোথায় যোগাযোগ করতে হবে। তখন আমরা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের প্রেসিডেন্ট তার সাথে আমরা যোগাযোগ করে ফেলি। আমরা একটি চিঠি দিই এবং তাকে জানাই যে আমরা একটি প্রতিষ্ঠান তৈরি করেছি, আমাদের কাজটি অ্যাক্রেডিটেশনের কাজ হবে এবং আমরা তাকে বাংলাদেশে আসতে আমন্ত্রণ জানাই এবং সেই ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের সম্মানিত সভাপতি তিনি 25শে সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন, আমাদের সাথে মিটিংয়ে বসবেন। লাস্ট উনি যে মেইলটা করেছেন সেখানে বলেছেন যে আমাদের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রফেসর সোহরাব আলী এবং আমার সাথে তিনি মিটিং করার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ওকে। এবং এই লক্ষ্যে আমরা বাংলাদেশে আমরা এই যে তার সাথে মিটিং করব, আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করেছি। এই ওয়ার্কিং গ্রুপে প্রফেসর শহীদুল্লাহ সদস্য, আমিও সদস্য, আমরা সবাই মিলে কাজ করছি যে কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব কত দ্রুততম সময়ে। এবং আমরা কিন্তু সময় নষ্ট করিনি, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনিয়ার তৈরিও করেছি, আমরা সেইটা ক্রাইটেরিয়া ঠিক করে মেডিকেল কলেজগুলোকে পাঠাবো এবং আমরা এই সপ্তাহটা আমরা একটু পিছিয়ে গেলাম, না হলে আমরা ইতিমধ্যে আরও কিছু কাজ আশা করছি আমরা আগামী 15 দিন আমাদের জন্য একটা ভালো সময় হবে। অনেক ধন্যবাদ ডক্টর আবুল কালাম আজাদ, আপনাদের সাফল্য এবং অগ্রগতি যেটি সেটার সাফল্য কামনা করছি। ডক্টর তাজবুরুল ইসলাম, খুব ছোট করে জানতে চাইব, এই যে আমরা একটি বৃহৎ একটি সংগঠনের অ্যাক্রেডিটেশন নিচ্ছি, তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছি বলতে হবে, এটি ভালো একদিক থেকে আমরা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যাচ্ছি, কিন্তু এর কোনো নেতিবাচক দিক আছে কিনা? আমরা কি কিছু হারাবো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে?
হ্যাঁ, যেমন ইউনাইটেড কিংডম কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনে নেয়নি ওরা। আচ্ছা, কারণ নেয়নি কারণ হচ্ছে ওদের ডাক্তারের শর্টেজ পড়ে গেছে, ওরা চায় না ওদের ডাক্তার বাইরে যাক। আচ্ছা, So kind of not to lose their own physician, they decided not to be registered with the World Federation of Medical Education. সেটাই একটা ডাউনসাইড। যে কিন্তু আমি বলবো যে এই ডাউনসাইডটা মেনে নিয়েই আমাদের এখানকার কাজের এই জায়গাটা যদি আমরা ভালো করতে পারি তাহলে কেউ যাবে না আসলে। তো দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু ডিল উইথ দিস। কিন্তু এটা ডাউনসাইড একটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে উই শুড গো ফর দ্য অ্যাক্রিডিটেশন উইথ দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন। অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম। একেবারে শেষ প্রশ্ন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা এই যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে ঢুকছি, আপনিও তার অংশ, আমরা এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং তারপর আমাদের যে বেসরকারি যে উদ্যোক্তারা আছে তাদের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা? একটা হলো যে একটা দেশের যে মেডিকেল কলেজগুলো আছে এখন কিন্তু 112টা, জি, একটা হলো 37টা সরকারি, 69টা বেসরকারি, আর 6টি আর্মি অ্যান্ড আর্মি রিলেটেড। এখন দিন শেষে আপনি যখন কোনো ডাক্তারের কাছে যাবেন বা একটা লোকটা ডাক্তারকে, সে দেখবে না যে কোত্থেকে পাস করছে, সে যাবে আমি একজন MBBS ডাক্তারের কাছে, তাহলে তার তো একটা স্ট্যান্ডার্ড মান থাকতে হবে, ন্যূনতম মান বলি। সেই কারণে আজকে আমাদের এই ওয়ার্ল্ড ফেডারেশন মেডিকেল এডুকেশনের বাইরেও আমাদের নিজেদের কারণে, নিজেদের স্বার্থে আমাদের প্রত্যেকটা প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তৈরি করা খুবই প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ ডক্টর শহীদুল্লাহ। আপনাদের তিনজনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার একটি বিষয়ের জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবার এই বিষয়ে কথা বলার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ সবাইকে। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম বাংলাদেশের মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন প্রসঙ্গে। আমরা বুঝতে পারছি যে যেই আন্তর্জাতিক যে বডির কথা বলা হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন, সেখানে যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই এবং তাদের যেই মান আছে, যেই অ্যাক্রিডিটেশন আছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের খুব দ্রুততম সময়ে অনেকগুলো কাজ করতে হবে। যারা কাজ করবেন তারা এখানে উপস্থিত আছেন এবং তারা উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে এগিয়ে যাওয়ার। আমরা সকলেই আশা করব যে অত্যন্ত সফলভাবে তারা এই উদ্যোগটি শেষ করবেন এবং বাংলাদেশের মেডিকেল শিক্ষাকে আন্তর্জাতিক যে মানচিত্র সেখানে একটি সফল জায়গায় পৌঁছে দেবেন। সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের এই আয়োজন।